কনকনগর গ্রামের ধনী ব্যবসায়ী পলাশ ধনঞ্জয়। তার সমুদ্রের বুকে বিশাল ৭-৭টি জাহাজ, এছাড়াও কত পরিমাণ স্বর্ণ আছে তা সে নিজেও জানে না। অতিরিক্ত অর্থের সাথে তার অতিরিক্ত অহংকারও রয়েছে। তার মতে টাকা থাকলে সব কেনা যায়। একদিন ধনঞ্জয় বাণিজ্যের উদ্দেশ্যে তার এক কর্মচারীকে নিয়ে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পায় অনেক গরিব মানুষেরা মন্দিরে পূজা অর্চনা করছে। বুঝলে জব্বার কাকা, এই মানুষেরা না এতটা বোকা যে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে মানুষের হাতে বানানো মূর্তির সামনে এসে ভক্তি শ্রদ্ধা করে। এর চাইতে আমার কাছে আসলে আমি অনেক অর্থ দিতাম, যা দিয়ে সবাই সারা জীবন বসে খেতে পারত, আর কখনো মন্দিরে আসতে হতো না। বাবু, মানুষ শুধু অর্থের জন্য মন্দিরে আসে না, আসে মনের শান্তির জন্য। আরে রাখো তোমার মনের শান্তি, টাকা না থাকলে কোনো শান্তি থাকে না। টাকা দিয়ে সব শান্তি কিনতে পাওয়া যায়, আর যার কাছে টাকা নেই সে কখনোই সুখী হতে পারে না। বাবা, বাবা ধনঞ্জয়, নমস্কার। হ্যাঁ নমস্কার, কি বলবে বলো, আমার হাতে সময় নেই, আমাকে এখন বাণিজ্যের জন্য বের হতে হবে। বাবা বলছি কি, অনেকদিন হলো সংসারটা ভালোভাবে চালাতে পারছি না। যদি দয়া করে কিছু সাহায্য করতে। সাহায্য? ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু কখনো তুমি কোনো মন্দিরে গিয়ে সাহায্য চাইতে পারবে না। এসব কি বলছো বাবা? মন্দিরে কি শুধু মানুষ ভগবানের কাছে সাহায্যই চাইতে যায়? মন্দিরে গেলে আত্মার শান্তি মেলে। টাকা না থাকলে যতই মন্দিরে যাও না কেন শান্তি পাবে না, আর টাকা থাকলে শান্তি কিনতে পারবে। এই নাও, এগুলো দিয়ে সারা জীবন বসে বসে খেতে পারবে, দেখবে শান্তি এমনিতেই তোমার ঘরে চলে আসবে। চলো জব্বার কাকা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দেখলে কাকা, অর্থ আছে বলে সবাই কেমন সম্মান করে, আর অর্থ না থাকলে কেউ আমাকে চিনতও না। হ্যাঁ দেখেছি, কিন্তু অর্থ আছে বলেই কি এত অহংকার করা আপনার ঠিক হচ্ছে? চুপ করো, আমার অর্থ আছে আর অহংকার থাকবে না? অহংকার তো আমাদের মতো ধনবানদের জন্যই। আমার ভুল হয়ে গেছে বাবু, আর বলবো না। এরপর ধনঞ্জয় ব্যবসায়ী তার ৭টি জাহাজ আর মাঝে মল্লা নিয়ে বাণিজ্যের জন্য বেরিয়ে পড়ে। এরপর টানা ৭ দিন মাঝ সমুদ্রে থাকার পর মাঝি মল্লারা বুঝতে পারে তারা ভুল পথে এসেছে। তখনই ধনঞ্জয়ের চোখ পড়ে পাশে থাকা একটা দ্বীপের দিকে। কাকা, ওই সামনে একটা দ্বীপ দেখা যাচ্ছে, সবগুলো জাহাজ ওখানে নোঙর করাতে বলো। আমরা ওখানে একদিন থেকে তারপর আবার বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। বলি কি, ওই অচেনা দ্বীপে যাওয়া কি ঠিক হবে? কে জানে ওই দ্বীপে কোনো বিপদ লুকিয়ে আছে কিনা। এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। যদি কোনো হিংস্র প্রাণী থাকে তাহলে শিকার করে খেয়ে ফেলবো, আর যদি কেউ এই দ্বীপ দখল করে নেয় তাহলে তাকেই অর্থ দিয়ে কিনে নেব। আমার ভুল হয়ে গেছে বাবু, আমি তো ভুলে গিয়েছিলাম আপনার অর্থের কোনো অভাব নেই। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে ভালো করে মনে রাখবে। এবার তাড়াতাড়ি সবগুলো জাহাজকে দ্বীপে নোঙর করাতে বলো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই সবাইকে সংকেত পাঠাচ্ছি। এরপর ধনঞ্জয়ের ৭টি জাহাজ দ্বীপে নিয়ে এসে নোঙর করা হয়। এরপর ধনঞ্জয় সহ অন্যান্য জাহাজের মাঝি মাল্লার দ্বীপের মধ্যে প্রবেশ করে। বাবু, আমার কিন্তু অনেক ভয় লাগছে। এই দ্বীপটা কেমন জানি অনেক নিস্তব্ধ। আরে ভয় পাচ্ছ কেন? তোমাকে না ভয় পেতে বারণ করেছি? এই তোমরা চারিপাশে ছড়িয়ে পড়ো, দেখো কোথায় খাবার জল আর শুকনো খাবার আছে। গুহাটা দেখে মনে হচ্ছে ভিতরে খাবারের জল পাওয়া যাবে। চলো চলো ভিতরে চলো। কিন্তু ভেতরে তো বাঘও থাকতে পারে। আরে তুমি এত ভীতু এই জন্য সারা জীবন গাধার মতো খেটে গেলে, কিছুই করতে পারলে না। নতুন কিছু করতে গেলে নিজের মধ্যে সাহস রাখতে হয়। চলো।
এ কি, নির্জন দ্বীপে একা বসে ধ্যান করছে? সাধু, ও সাধু, আরে ও সাধু, চোখ খোলো। কে তুই? আবার ধ্যান ভঙ্গ করলি কেন? আবার ধ্যান ভঙ্গ করে তুই আমার কত বড় ক্ষতি করলি জানিস তুই? আরে রাখো তোমার ক্ষতি, তোমার যা ক্ষতি হয়েছে আমাকে বলো, আমি তা পূরণ করে দেব। আমার এক যুগ সাধনার ক্ষতিপূরণ তুই দিতে পারবি? কি বলে দেখো, আরে তোমার মতো হাজারটা মানুষের সারা জীবনের পরিশ্রমের মূল্য দিলেও আমার অর্থের কোনো কমতি হবে না। ওখানে যা আছে তা তুমি সারা জীবন রোজগার করেও একত্রিত করতে পারতে না। এবার তো তোমার ক্ষতিপূরণ হয়েছে। সব কিছুকেই অর্থের সাথে তুলনা করতে নেই। কি যে বলো সাধু, অর্থের কাছে সব হার মানে, আর টাকা থাকলে সব সম্ভব। অর্থ থাকলেই এত অহংকারী হওয়া ভালো না। এর আগেও তোর চেয়ে অনেক ধনী ব্যবসায়ী এই পৃথিবীতে সারা জীবন ধনী হয়ে থাকতে পারেনি। ধন সম্পদ হলো জোয়ারের জল, এক এক ঘাটে আছে আবার অন্য ঘাটে চলে যাবে। থাক থাক, তোমার কত জ্ঞান দিতে হবে না। জ্ঞান দিচ্ছি না, জ্ঞান দিচ্ছি না, বরং শিক্ষা দিচ্ছি। তুই কি সেই রাজার গল্প শুনিসনি যার অজস্র সিন্ধুক ভর্তি হীরে জহরত ছিল, কিন্তু তার কাছে কোনো শস্য না থাকায় এক মুঠো চালের জন্য সমস্ত সম্পদ এক সাধারণ চাষিকে দিতে হয়েছিল? এগুলো গল্পে হয় বুঝলে, বাস্তবের কোনো মূল্য নেই। আমার অর্থ আছে, আমি অর্থ দিয়ে যা ইচ্ছে তাই করতে পারবো। তোর মতো কতজন অর্থ নিয়ে এমন অহংকার করেছে, কিন্তু সেই পরবর্তীতে বড় শিক্ষা পেয়েছে। যা, তুই চলে যা। আমার কাছে তোর অর্থের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। পরের দিন সকাল হলে ধনঞ্জয় আবার তার জাহাজগুলো নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেতে যেতে হঠাৎ মাঝ সমুদ্রে বিনা বাতাসে বড় বড় ঢেউ উঠতে শুরু করে। চারিপাশ কুয়াশা দিয়ে ঢেকে যেতে থাকে। এ কি জব্বার কাকা, আজ পর্যন্ত সমুদ্রের এমন হাল তো কখনো দেখিনি। আজ হঠাৎ বিনা বাতাসে এমন ঢেউ আসছে কোথা থেকে? আবার চারপাশ কুয়াশা দিয়ে কেমন ঢেকে যাচ্ছে। আমিও তো কিছুই বুঝতে পারছি না। তাছাড়া এমন ঢেউ থাকলে তো সবগুলো জাহাজ ডুবে যাবে। না না, সব জাহাজ ডুবলে তো আমার সব সম্পদ হারিয়ে যাবে, আমি ভিখারি হয়ে যাব। সবই ওপরওয়ালার ইচ্ছে, তিনি কখন কি করবেন কে জানে। এসব এসব কি হচ্ছে? বাবু, বাবু সাবধান, মনে হচ্ছে জাহাজটা বেশি সময় টিকে থাকতে পারবে না। সর্বনাশ, আমি তো সর্বশান্ত হয়ে গেলাম। আশেপাশে তো কোনো জাহাজ দেখতে পাচ্ছি না। তার মানে আমার সব অর্থ সম্পদ জলের নিচে চলে গেছে। আমার সকল অহংকার জলে মিশে গেছে। অহংকারী ধনঞ্জয় তার সব সম্পদ হারিয়ে সমুদ্রের মাঝে ভাসতে থাকে। এভাবে কেটে যায় 7 দিন। 7 দিন পর ধনঞ্জয় ভাসতে ভাসতে অসুস্থ হয়েছে। ভাগ্যক্রমে সমুদ্রের তীরে এসে পৌঁছায় সে। সেখানে এক জেলে মাছ ধরতে এসে ধনঞ্জয়কে দেখতে পায়। কি, এই মানুষটা এখানে পড়ে আছে কেন? নিশ্চয়ই কোনো জাহাজ ডুবিতে এখানে ভেসে এসেছে। দেখি তো বেঁচে আছে কিনা। এখনো বেঁচে আছে, যাই বাড়িতে নিয়ে যাই। জেলে ধনঞ্জয়কে নিয়ে তার বাড়িতে এসেছে আর চিকিৎসা করাতে থাকে। জেলের চিকিৎসায় কয়েকদিনের মধ্যেই ধনঞ্জয় কিছুটা সুস্থ হয়ে ওঠে। এরপর ধনঞ্জয় কিছুটা সুস্থ হয়ে দ্বীপের জঙ্গলের এদিক ওদিক চিন্তিত হয়ে ঘুরতে থাকে। হঠাৎ তার সামনে এক জাদুকরী হরিণ এসে দাঁড়ায়। এ কি, এমন আজব হরিণ হঠাৎ কোথা থেকে আসলো? আমি কোনো সাধারণ হরিণ না, আমি জাদুর হরিণ। তুমি কি তোমার হারানো সম্পদ ফিরে পেতে চাও? হ্যাঁ, আমি আমার হারানো সম্পদ ফিরে পেতে চাই। কোথায় 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 আমার হারানো সম্পদ? এসো তাহলে, আমার পিছু পিছু এসো। আমি তোমাকে তোমার হারানো সম্পদের কাছে নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে চলো নিয়ে চলো।
এ কি, ওই হরিণটা আমাকে এখানে নিয়ে এসে কোথায় হারিয়ে গেল? আশেপাশে তো কিছুই দেখতে পারছি না। তাহলে তাহলে আমার হারানো সম্পদ কোথায়? আরে দাদা, আপনি তো এখনো সুস্থ হননি। এই অসুস্থ শরীর নিয়ে এত দূরে হেঁটে এসেছেন কেন? জাদুর হরিণ আমাকে এখানে নিয়ে এসেছে। সে বলেছিল আমার হারানো সম্পদ ফিরিয়ে দেবে, কিন্তু হরিণটা কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। বুঝতে পেরেছি দাদা। দাদা, ওটা কোনো হরিণ ছিল না, ওটা আপনার মনের কল্পনা ছিল। আপনি আপনার হারানো সম্পদ ফিরে পাওয়ার আশায় নিজের চিন্তায় ভুলে গেছেন। এই জন্য হয়তো মনে মনে অনেক কিছু ভাবছেন। চলুন, বাড়িতে চলুন, আপনাকে একটা গল্প শোনাবো, তাহলে আপনার ভালো লাগবে। ঠিক আছে, চলো। শুনুন বাবু, এক দেশে ছিল এক রাজা। সেই রাজা বলেছিল, যে আমাকে সবচাইতে দামি জিনিস এনে দিতে পারবে তাকে আমি বড় পুরস্কার দেব। রাজার কথা শুনে অনেক অনেক দামি হিরে মানিক মুক্ত, দামি জহরত, দামি অস্ত্র এনে রাজার সামনে রাখলো। কিন্তু রাজা এতে খুশি হলো না। এদিকে এক ধনী অহংকারী ব্যবসায়ী ছিল। তার অহংকার এতই ছিল যে সে কখনোই মাটিতে পা ফেলতো না। একদিন ব্যবসায়ী তার সব সম্পদ মালপত্র অনেকগুলো জাহাজে তুলে অন্য দেশে চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। হঠাৎ মাঝপথেই তার সবগুলো জাহাজ ডুবে সে একেবারে নিঃস্ব হয়ে সেই রাজার সামনে গিয়ে দাঁড়ালো। রাজা তখন জিজ্ঞেস করলেন, তুমি আমার জন্য কি এনেছো? তখন ব্যবসায়ী বলল, মহারাজ, আমি অহংকারী হৃদয়ের অনুতপ্ত চোখের জল নিয়ে এসেছি। এছাড়া আমার কাছে আর কিছুই নেই। তখন রাজা অনেক খুশি হয়ে বললেন, অনুতপ্ত চোখের জলের চেয়ে কোনো কিছু দামি হতে পারে না। এরপর রাজা তাকে অনেক পুরস্কার দিলেন। যে পুরস্কার পেয়ে ব্যবসায়ী আবার ব্যবসা করে অনেক ধনী হয়ে গেলেন, কিন্তু তার মধ্যে আর কোনো অহংকার ছিল না। তুমি ঠিকই বলেছ, আমি অনুতপ্ত, কিন্তু আমার চোখের জলের দাম দেওয়ার মতো রাজা তো আর নেই। যারা অনুতপ্ত হয়ে নিজেদের ভুল বুঝতে পারে, তাদের জন্য শুধু রাজার দেওয়া সম্পদ না, ভিক্ষুকের দেওয়া উপহারও অনেক বড় হয়। যে অর্থ আপনি সবচেয়ে বড় মনে করতেন, সেই অর্থকে একবার তুচ্ছ মনে করে দেখুন, আপনি আগের চেয়ে অনেক বেশি সুখী হবেন। তুমি ঠিকই বলেছ। আমি যখন ধনবান ছিলাম তখন ওই শিক্ষা আমার কাছে উপহাস মনে হয়েছে, কিন্তু আজ আমি গরিব হয়ে তোমার কাছ থেকে সুখে থাকার আসল মানে বুঝে গেলাম। এবার আমাকে বিদায় দাও, আমি আমার দেশে ফিরে যেতে চাই। কিন্তু আপনি এই অসুস্থ শরীর নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, আমাকে যেতেই হবে, তা না হলে আমার হয়ে তাদের কাছে কে ক্ষমা চাইবে? ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করুন। এরপর ধনঞ্জয় জেলের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। ধনঞ্জয় আস্তে আস্তে এক পাহাড়ি রাস্তায় এসে দাঁড়ায়। সেখানে এসে সে দেখতে পায় এক বৃদ্ধ অনেক বোঝা বয়ে নিয়ে যাচ্ছে। বৃদ্ধের এমন কষ্ট দেখে ধনঞ্জয়ের অনেক মায়া হয়। এই যে কাকা, নিশ্চয়ই এই বোঝাটা বয়ে নিয়ে যেতে আপনার অনেক কষ্ট হচ্ছে, তাই না? দিন দিন, এটা আমাকে দিন, আমি আপনাকে সাহায্য করছি। এই বোঝাটা অনেক ভারী, তুমি কি এই বোঝাটা নিয়ে যেতে পারবে? আপনি যখন পারছেন তাহলে তো আমাকে পারতেই হবে। ঠিক আছে, নিতে চাইলে নাও। সত্যি তো অনেক ভারী। হ্যাঁ, এটা অনেক ভারী, আর এর চেয়ে ভারী যার যার নিজেদের পাপের বোঝা। যারা নিজেদের পাপের বোঝা ভারী মনে করে, তাদের মধ্যে কোনো অহংকার থাকে না। এবার চলো। ধনঞ্জয় ভারী বোঝা নিয়ে বৃদ্ধের পিছু পিছু যেতে থাকে। কিছুটা পথ যেতেই হঠাৎ ঘন কুয়াশা এসে বৃদ্ধকে আড়াল করে দেয়। এরপর সব পরিষ্কার হলে ধনঞ্জয় বৃদ্ধকে আর কোথাও খুঁজে পায় না। ধনঞ্জয় বুঝতে পারে না বৃদ্ধ কোথায় হারিয়ে গেল। এ কি, বৃদ্ধ চাচা কোথায় গেল? কই গো কাকা, কোথায় গেলেন? না, বোঝাটা অনেক ভারী লাগছে। বৃদ্ধ চাচা যে কোথায় গেল? না, বোঝাটা নামিয়ে একটু জিরিয়ে নি।
এ কি, অনেক সময় তো হলো, এতক্ষণে বৃদ্ধ চাচা আসছে না কেন? দেখি তো, দেখি তো এর মধ্যে কি আছে। এ কি, এই বস্তা তো সোনা দিয়ে ভর্তি, সাথে একটা চিঠিও আছে। দেখি দেখি চিঠিটা খুলে দেখি, নিশ্চয়ই এতে ঠিকানা লেখা থাকবে। এই চিঠিটা পড়ছো মানে তোমার মধ্যে মনুষ্যত্ব এখনো বেঁচে আছে। তোমাকে আমি একটা গল্প শুনিয়েছিলাম, তুমি বলেছিলে তোমার চোখের জলের মূল্য দেওয়ার মতো রাজা নেই, কিন্তু আমি বলেছিলাম তুমি অনুতপ্ত হয়েছ, তাই ফকিরের উপহারও তোমার জীবন বদলে দিতে পারে। এগুলো নিয়ে যাও, এগুলো তোমার পুরস্কার। তার মানে সাধু বাবা আমার পরীক্ষা নিয়েছে। সেদিন সাধু বাবা বলেছিল সাধনার মূল্য আমি অর্থ দিয়ে পূরণ করতে পারবো না। আমি আজ বুঝতে পারছি অর্থ দিয়ে কখনোই আমি সাধু বাবার ঋণ শোধ করতে পারতাম না। এরপর ধনঞ্জয় সেই সম্পদ নিয়ে তার গ্রামে ফিরে আসে, কিন্তু এবার সে আর অহংকারী হয়ে নয়, বরং সাধারণ একজন মানুষ হয়ে। এরপর কিছুদিন কেটে যায়। একদিন ধনঞ্জয়ের সব নাবিকেরা ধনঞ্জয়ের সামনে এসে দাঁড়ায়। আরে জব্বার কাকা, তুমি বেঁচে আছো? আর তোমরাও বেঁচে আছো? হ্যাঁ বাবু, আমাদের জাহাজটা ডুবে গেলেও বাকি জাহাজগুলো সুরক্ষিত ছিল, আর এরাই আমাকে উদ্ধার করে বাঁচিয়েছে। তবে বাকি জাহাজে সকল মাল বিক্রি করে আপনার সম্পত্তি দ্বিগুণ হয়ে গেছে। আরে রাখো তোমার সম্পদ দিয়ে কি হবে? তোমরা বেঁচে ফিরেছো, এতে আমি অনেক খুশি। আমি বুঝতে পারছি না বাবু, আপনি হঠাৎ এমন কথা বলছেন কেন? শোনো জব্বার কাকা, আমি সব হারিয়ে কুড়িয়ে পেয়েছি শিক্ষা। যে অহংকার আমার মধ্যে ছিল সেগুলো আমি একেবারে মুছে ফেলেছি। এখন আমার কাছে অর্থের তেমন মূল্য নেই, যেমন মূল্য একজন ভিখারির আছে। সত্যিই বাবু, তার জন্যই হয়তো আপনি আপনার সব সম্পদ ফিরে পেয়েছেন। অবশেষে ধনঞ্জয় তার ভুল বোঝার কারণে সকল সম্পত্তি ফিরে পায়। এতে বোঝা যায় অনুতপ্তের চোখের জলের মূল্য সবচাইতে দামি হয়। যারা ভুল থেকে শিক্ষা নিতে পারে তারাই তো প্রকৃত মানুষ।